জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। প্রধানমন্ত্রী যে প্রশ্নটি রেখেছেন সেই প্রশ্নটি দিয়ে যদি আজকের আলোচনা শুরু করি, যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হলো, তারপরেও কেন এত সহিংস হয়ে উঠল পরিস্থিতি? আমি এই প্রশ্ন অনেক আগের থেকেই করেছি, কারণ আমি এই বয়সে অনেক কিছু দেখে এসেছি। আমি জানি, বুঝি, একেবারে সব কিছু সবার চেয়ে ভালো বুঝি তাও না, কিন্তু বুঝতে পারি। এবং কোটা তো আসলে ছিল না। 2018 সালের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে যে কোটা পদ্ধতি বিলুপ্ত করেছিল সেটা তো বলবৎ ছিল। এবং যারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন তাদের সন্তানদের কয়েকজন হাইকোর্টের একটি বেঞ্চে তারা আপিল করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে 5ই জুনে এটি রায় আসলো। সেই রায়ে সরাসরি সরকারের পরিপত্রের বিরুদ্ধে এবং সরকারের পলিসি মেকিংয়ের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রতে উচ্চ আদালত কতটুকু নির্দেশনা দিতে পারে সেটা তো অনেকে আইন বিশেষজ্ঞরা বলছেন যে এটা পারেন না। সরকার কিন্তু আপিল করলো এবং পরিপত্র বাতিল ওই বজায় রাখলো। এবং বাংলাদেশে তখন কোটা পদ্ধতি ছিল না, কোটা পদ্ধতি কখনোই ছিল না। 2018 পর থেকে কোনো কোটা পদ্ধতি ছিল না। তাহলে কোটা নিয়ে যে এত ঘোটা হলো, এইটি আমার কাছে খুব অবাক লাগছে। আমরা কি ধরে নেব যে আমাদের মেধাবী ছাত্ররা পিছনের অপশক্তির আসল উদ্দেশ্য বুঝতে পারেননি, অথবা জেনে বুঝে কেউ কেউ ফাঁদে পা দিয়েছে? আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরে অপশক্তি কারা সেটা তো আমরা বুঝতে পারি। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু শান্তিপ্রিয়। গুটিকতক মানুষ আছে যে মানুষগুলো দেশটাকে পছন্দ করেন না, দেশের উন্নয়ন চোখে দেখতে পারে না। তারা কিন্তু এই অপশক্তির সাথে যুক্ত থাকে, লণ্ডভণ্ড করে দিল। অশুভ শক্তির কবল থেকে রাষ্ট্রকে আমাদের মুক্ত করতেই হবে। আপনি শিরোনাম করেছেন ফিরে আসুক স্থিতিশীলতা। এটা সবাই চায়। যারা এই সরকারকে নানা কারণে পছন্দ করেন না তারাও চান। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের সব এই অপশক্তিকে রুখে দিতে হবে। রাজনীতির মীমাংসা রাজনীতির মাঠে হবে। এবং গণতন্ত্র কতটুকু আছে, গণতন্ত্র কিভাবে থাকবে, গণতন্ত্র কতটাখানি মজবুত করা যায়, এটার লড়াই রাজনীতির ময়দানেই হয়। কিন্তু জনাব সুভাষ সিংহ রায়, আমরা যদি একটু আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখছি যে আমাদের জন্মলগ্ন থেকে আমরা অপশক্তির কথা শুনে এসেছি এবং বিভিন্ন অঘটন ঘটন আমরা দেখেছি। সেই জায়গা থেকে কোনো এক অজানা কারণে অপশক্তিরা বারবার পার পেয়ে যায় কেন? এবং তাদেরকে সবাইকে পুরোপুরি শাস্তির আওতায় আনা যায় না, নানান কারণে যায় না। এবং সেই কারণগুলো আসলে সঠিকভাবে চিহ্নিত করতে পারি না। এবং এখন যদি হয় আমার সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে, এরকম একটা তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো কায়দা করে আমি আপনার নামটি ঢুকিয়ে দিলাম, অথচ আপনি এই অপশক্তির সাথে যুক্ত না, আপনি ধরেন এই সরকারের বিরোধিতা করেন, কিংবা আপনার সাথে আমার অন্য কোনো দ্বন্দ্ব জায়গা তৈরি হয়ে আছে, আমি সুযোগ বুঝে এই কাজটি করে ফেললাম। সেখানে কিন্তু যারা আপনাকে চেনেন, যারা আপনাকে কাছ থেকে দেখেন, তারা কিন্তু জানতে পারলেন যে এটাকে সঠিক হচ্ছে না। এই সমস্ত জায়গার থেকে বিভ্রান্তি তৈরি হয়। তার মানে 2013 থেকে 2015 যারা দেশটাকে সরকারকে দেওয়ার চক্রান্ত করেছিলেন সবাইকে আইনে আওতা আনা যায়নি। হ্যাঁ, অনেককে আনা গিয়েছে, কিন্তু সবাইকে আনা যায়নি। যে কারণে আমি বলবো যে আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। অবশ্যই এই বাংলাদেশকে আর পিছন টেনে ধরতে পারবে না কেউ। বঙ্গবন্ধু 7ই মার্চে বলে গেছেন, কেউ দাবায় রাখতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন প্রতিদিন $1 বিলিয়ন ক্ষতি হয়েছে, অর্থাৎ দিনে 12,000 কোটি টাকার মতন সম্পদ ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে। অবশ্যই আমরা ঘুরে দাঁড়াতে পারবো, বাঙালি বারবার দেখিয়েছে। কিন্তু আমাদের যে গতিটাকে মন্থর করে দিল, এটাই তাদের কিন্তু চাওয়া ছিল। আর কিছু না পারুক, তাদের এটা ছিল যে
বাংলাদেশ এগোনোর যে গতি, সেই গতিটা একটু থামিয়ে দেবো। আর সেখানেই প্রশ্ন জনাব সুভাষ সিংহ রায়, যে দেশ বিরোধী চক্রের কথা আপনি বারবার বলছেন, অপশক্তির কথা বারবার বলছেন, তাদের মুখোশকে আমরা উন্মোচন করতে পারছি নাকি রাজনৈতিক অঙ্গনে যে আমরা দোষারোপের রাজনীতি দেখি বা পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতি দেখি, সেগুলো করতে করতে মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়? আমি মনে করেছিলাম যে আপনি আমার এই প্রশ্নটা করেই আপনি চলে যাবেন আমার মাস্টারমশাইয়ের কাছে। প্রশ্নের উত্তরটি নিয়ে আমি খুব খোলামেলা বলি, মানুষ তো দেখে শেখে। এবার মানুষ কিন্তু অনেক কিছু দেখেছে, চোখের সামনের ঘটনা সব দেখেছে। পুরো ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে জঙ্গিদের এনে ভরিয়ে ফেলা হয়েছিল এবং গণমাধ্যমে কিন্তু সব উঠে আসছে। আপনি অপেক্ষা করুন, আরও 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু উন্মোচিত হবে। কারা কোন জায়গায় নির্দেশ দিয়েছে, কোথায় দূর বিদেশ থেকে বসে বসে বিভিন্ন নির্দেশনা দিয়েছে, বাংলাদেশ টেলিভিশন ভবন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করার নির্দেশনা কোথায়, সে ভিডিও ক্লিপ রয়েছে। আমরা তো জানি যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এবং তার পরিবারের উপর আঘাত করা হয়েছিল 2018-র পরিপত্র আগে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় তো এই কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষাপটে যে অরাজকতার জায়গা তৈরি হয়েছিল, সেটা তো তিনি বাধ্য হয়েছিলেন যে শান্তি ফিরিয়ে আনবার জন্যে। এবং এই যে কারফিউ, এই কারফিউ তো স্বাভাবিক সময়ের বিষয় না, এই রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্যে এই পদ্ধতি রাখতে হয়েছে।